ফেনীতে ৩টি আসন নিয়ে গঠিত ফেনীর নির্বাচনী আসনগুলো ফেনী ১, ফেনী ২ এবং ফেনী ৩। ৩টি আসনেই বিএনপির প্রার্থী রয়েছেন ধানের শীষের পক্ষে এবং হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। ফেনী ১ আসনের কথা যদি বলি তাহলে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল আলম মজনু, যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াতে ইসলামের দাড়িপাল্লার প্রার্থী, তিনিও কিন্তু এস এম কামাল উদ্দিন, তিনিও কিন্তু বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ফেনী ২ এর কথা যদি বলি তাহলে ফেনী ২ এ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, যিনি আসলে এই মাঠের ফেনী ২ এর সাবেক সংসদ সদস্য একাধিকবারের। এছাড়াও এখানে ১১ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু হেভিওয়েট, অর্থাৎ মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান, জামায়াত সমর্থিত। আর ফেনী ৩ এর কথা যদি বলি সেখানে বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু রয়েছেন। মিন্টুর প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের নেতা ফখরুদ্দিন মানিক। শেষ মুহূর্তের যে নির্বাচনী লড়াই, সেই নির্বাচনী লড়াই কিন্তু জমে উঠেছে। আমি আপনাদেরকে যদি এই মুহূর্তে একটু আমার হাতে যে প্রাপ্ত ফলাফলগুলো রয়েছে সেই ফলাফলগুলো যদি বলি তাহলে এখানে ফেনী ১ আসনের কথা যদি বলি আমরা এখন পর্যন্ত ৬০টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে ধানের শীষ প্রার্থী ৬৫,৭১৫ ভোট পেয়েছেন। এছাড়াও রফিকুল আলম মজনু, এছাড়াও অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, তিনি দাড়িপাল্লায় ৩৯,৮৪৯টি ভোট পেয়েছেন। এছাড়াও আমি ফেনী ২ এর কথা বলি তাহলে জয়নাল আবেদীন ভিপি, তিনি ধানের শীষে ৫৮,০০০ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা যিনি করছেন তিনি ৩১,৯৮৩টি ভোট পেয়েছেন ইগল প্রতীক নিয়ে নির্বাচন করা এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এছাড়াও ফেনী ৩ এর কথা যদি বলি তাহলে সেখানেও আমাদের হাতে যে প্রাপ্ত ফলাফল রয়েছে ৫৬টি কেন্দ্রের এবং সেখানে আব্দুল আল মিন্টু রয়েছেন, পেয়েছেন ৫৪,২৭৮টি ভোট। এছাড়াও ফখরুদ্দিন মানিক দাড়িপাল্লার তিনি ৩৮,৩২৬টি ভোট পেয়েছেন। এটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, কিন্তু জামায়াতে ইসলামী যেই ভোটগুলো পেয়েছেন হয়তোবা এখানে কিছুটা তফাৎ থাকতে পারে, তবে তাদের ফেনীর যে রাজনৈতিক অঙ্গন, রাজনৈতিকভাবে কিন্তু তাদের এই ভোট কিন্তু ক্রমাগতই বেড়েছে। অতীতের তুলনা যদি আমি করি বা অতীতের তুলনা যদি বলি, বিপুল সংখ্যক তাদের যে সমর্থন, সেই সমর্থন আসলে উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর আমরা যদি কিছু বিচ্ছিন্ন নির্বাচনের কথা বলি, ফেনীতে বেশ কিছু জায়গায় আমরা বিচ্ছিন্ন ঘটনার খবর শুনতে পেয়েছি। নির্বাচনের আগের দিন আমরা দেখেছিলাম যে বেশ কিছু স্থানে টাকার যেই বিষয়টি সেটি আসলে সারা বাংলাদেশে নয়, ফেনীতেও দু একটি স্থানে আসলে বিএনপির যে সকল সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলো তারা আসলে অভিযোগ করে আসছিলেন। এবং ফেনী আজকে আমরা যেটি দেখেছি, আজকেও কিন্তু বেশ কয়েক জায়গায় বিশেষ করে ফেনী সদর আসনের ফরহাদনগর এলাকায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত এবং বিএনপির অন্তত ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আমরা ফেনী ৩-এও দেখেছি যে সেখানেও আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি, তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনার খবর আসলে আমরা পেয়েছি, সেটি আসলে বড় আকারে ধারণ করেনি। ফেনীর রাজনীতিতে ফেনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ ফেনী থেকে ৫ বার নির্বাচন করেছেন, ফেনী ১ আসন থেকে, যেখান থেকে এখন নির্বাচন করছেন রফিকুল আলম মজনু। সেখানে ৫ বার নির্বাচন করে এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তিনি সর্বশেষ এখান থেকেই কিন্তু নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন, মনোনয়ন দাখিল করেছিলেন। মৃত্যুজনিত কারণে তার বদলে এখানে রফিকুল আলম মজনু তিনি নির্বাচন করছেন। এর পাশাপাশি এই কারণে এবং এখান থেকে ৫ বার নির্বাচিত হয়ে তিনি ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নানার জেলা আসলে ফেনী। সবকিছু মিলিয়ে আসলে ৩টিতেই ধানের শীষ প্রার্থীরা আসলে এগিয়ে থাকলেও অতীতের যে রাজনীতি, সেই রাজনীতির তুলনায় আমরা দেখতে পেয়েছি যে অতীতের রাজনীতির তুলনায় জামায়াতে ইসলামের কিন্তু যে জনপ্রিয়তার কথা যদি বলি বা তাদের যে ভোট ব্যাংকের কথা বলি সেটি আসলে বৃদ্ধি পেয়েছে। আমরা একটু সরাসরি এই মুহূর্তে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক শহীদুল আলম ইমরান। ইমরান, আপনি আজকে সারাদিন মাঠে ছিলেন, আমাদেরকে জানাবেন ভোটের ব্যবধানটা হয়তো ধানের শীষের প্রার্থীদের সঙ্গে অনেকটা কম হতে পারে, কিন্তু জামায়াতের অতীতের তুলনায় যে ভোট ব্যাংক বৃদ্ধি পেয়েছে এটিকে আসলে কিভাবে দেখছেন? এটি আসলে যদি বিশ্লেষণ করা যায়, গত 2 মাস পর্যন্ত মিডিয়াতে যে খবর এসেছে সেটা হলো আসলে বিএনপির যে অভ্যন্তরীণ একটু কোন্দল ছিল সেটার তো একটা প্রভাব পড়তে পারে। আর যেহেতু 11 বড় জোট যে জামায়াতে ইসলাম দীর্ঘদিন এখানে কাজ করছে, তাদের আসলে একটা দিকে সুবিধা ছিল, 2 বছর আগে তাদের প্রতিটা আসনে প্রার্থী নির্ধারণ ছিল।
যার কারণে এই সুবিধাটা তারা কাজে লাগাইছেন। সেটা হলো বাড়ি বাড়ি জামাতের প্রার্থীরা পৌঁছাচ্ছে, গ্রামে পৌঁছাচ্ছে, তারা সভা সমাবেশ বিভিন্ন সময় কাছের সময়, যেমন শরণকালে বন্যার সময় তারা যে মানুষের কাছে পৌঁছে গেছে এটা মানুষ আসলে বলতে পারেনি। তারপরে বিভিন্ন সময় কেউ মারা গেলে সেখানে জামাতে যে ফেনী দুইয়ে ছিলেন অধ্যাপক লাকাতুল ভূঁইয়া, তিনি দৌড়ে যেতেন। ফেনী তিনিও একই অবস্থা, মোহাম্মদ ফখরুদ্দিন তিনি, এমন কোনো মনে হয় না কোনো গ্রাম বাদ যে বেশ কয়েকবার যায় না গ্রামে, একই অবস্থা ফেনী একইও। সেই ক্ষেত্রে পক্ষান্তরে ওই বিপরীত দিক দিয়ে যদি হিসাব করা হয় বিএনপি প্রার্থীরা আসলে খুব এত কাছে মানুষে যেতে পারে না, কিন্তু এটা পেনে বিএনপির ঘাঁটি হিসেবে খালেদা জিয়ার কারণে, খালেদা জিয়ার আসলে সম্মানের দিকে তাকিয়ে মানুষ আবেগে বিএনপিকে অবশ্যই ভোট দিয়েছে। আর এখানে বিএনপির দীর্ঘ 16-17 বছরের যে নির্যাতন নিপীড়নের শিকার বিএনপি কর্মীরা, এটারও একটা বড় প্রভাব পড়ছে ধানের সে ভোটে পড়ার কারণে। কিন্তু নিঃসন্দেহে আসলে মানে ব্যবধানটা জয়ের ক্ষেত্রে অনেকটাই বেশি বলা চলে, কিন্তু ভোটের এই রাজনীতি থেকে মানে বিএনপি কি পিছিয়ে পড়ছে? তাদেরকে আসলে আরো বেশি জনসম্পৃক্ত হওয়া উচিত। হ্যাঁ, অলরেডি কিন্তু অনেক ভোটে আসলে তারা অনেকগুলো বিষয় আসলে চাঞ্চল্য শোনা যাচ্ছিল, জল্পনা কল্পনা, এবং ফেনী সদরের আসনের কথা যদি বলি, এখানে মানে অনেক ধরনের কথাই আসলে আমরা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে। এটা যেমন সত্য, ঠিক তেমনি জামায়াতেরও যে ভোট বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। এক্ষেত্রে বিএনপি আসলে কি করণীয় উচিত? এটা আসলে বড় ধরনের একটা অ্যালার্ম যে কোনো রাজনীতি। আমি মনে করি যে বিএনপি যদি এখানে আসলে প্রাপ্ত এখন যে বেসরকারি ফলাফলে বিএনপি 3টি আসনেই জয়ের খুব কাছে, কিন্তু জামাতের যে ভোট বাড়ার কারণে একটা সুবিধা হবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যদি শক্তিশালী হয় সেখানে গণতন্ত্র শক্তিশালী হবে, জবাবদিহিতা বাড়বে, মানুষ আসলে হবে। এটা থেকে বিএনপির অবশ্যই শিক্ষা নেওয়া জরুরি যে আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আসলে মানুষের হৃদয় কার স্থান আছে সেটা বলা মুশকিল। এই ভোটগুলোতে বোঝা যাচ্ছে যে জামাতের যে আসলে ভোট বাড়ছে, ভোটারও বাড়ছে, জামাতেরও ভোট বাড়ছে। জামাতের আসলে পরিশ্রমের এটা ফল, মানুষের কাছে জামাতের আস্থাও বৃদ্ধি পেয়েছে। তো বিএনপির এখানে একটা সুবিধা হবে, বিএনপি এমপি হলেও বিএনপি এখন কাজ করার সুবিধা হবে যে বিএনপির কোথায় কোথায় তাদের দুর্বলতা আছে সেটা খুঁজে এটা থেকে উত্তরণের পথ তারা বের করতে পারে। এবং এই ভোটের যদি বলি তাহলে আগামীতে আসলে যে প্রতিদ্বন্দ্বিতা বা যে নির্বাচন সেগুলো আসলে আরো বেশি জমজমাট হবে, এটি আসলে একটি বিষয়। আর দ্বিতীয় একটি বিষয় আমরা দেখেছি যে এখানে আওয়ামী লীগের যে ভোট রয়েছে, সে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য প্রত্যেক দলের প্রার্থীরাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন তাদেরকে আসলে নমনীয়মূলক যে বক্তব্যগুলো সেগুলো আসলে আমরা পেয়েছি। আওয়ামী লীগের ভোট আসলে কাদের দিকে পড়েছে, বা এখানে যেহেতু দুদিকেই আসলে ভোট বেড়েছে, এটা এক্ষেত্রে আপনার কি মনে হয়? আসলে আওয়ামী লীগের ভোট আমি মনে করি যে দুই দিকে পড়েছে। আর তরুণ ভোট এবং আওয়ামী লীগ ভোটের কারণে আসলে ভোটের ফলাফলটা চেঞ্জ হয়ে গেছে। কারণ কিছু হিন্দু অধ্যুষিত এলাকা আছে, সেখানে দাঁড়িপাল্লার প্রার্থী যে ভোট পেয়েছেন, যদি মনে করেন যে হিন্দুরা ভোট না দেয় তাহলে সেখানে তিনি হয়তো 200 ভোটও পান না, কিন্তু সেখানে 800 ভোটও পেয়েছেন। অবশ্যই নির্ভর করতেছে। সবকিছু মিলিয়ে আসলে এখনো পর্যন্ত পুরোপুরি ফলাফল ঘোষণা করা হয়নি। এই তফাৎ কি আরো বাড়ার সম্ভাবনা আছে কিনা সেটি আসলে সময় কিছুক্ষণের মধ্যেই সেই সকল তথ্যগুলো আসলে আমরা আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে জানাতে পারবো। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব। আমরা একটু আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি গতকাল রাত থেকেই ভোটকে নিয়ে সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনাগুলো ছিল, সেই উৎসাহ উদ্দীপনায় কিন্তু কোনো প্রকার কমতি ছিল না। সকাল থেকে আসলে নারী ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতিগুলো আসলে আমরা লক্ষ্য করেছি। ফেনী আসলে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা ফেনীকে দেখেছি যে জাতীয় রাজনীতি সহ বেশ কিছু বিষয় আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এবারের যে ভোটের ফলাফল আমি একটু আমাদের কালের কণ্ঠের দর্শকদের আবারও জানিয়ে দিতে চাই যে ফেনী 1 আসনের 60টি কেন্দ্রের ফলাফল কালের কণ্ঠের হাতে এসেছে ইতিমধ্যে, যেখানে রফিকুল আলম মজনু বিএনপি প্রার্থী ধানের শীষ, তিনি 65,115 ভোট পেয়েছেন। এছাড়াও অ্যাডভোকেট SM কামাল উদ্দিন, তিনি আসলে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি পেয়েছেন 39,849টি ভোট। এছাড়া ফেনী 2 আসনের কথা যদি বলি, সেখানে আমরা 62টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে পেয়েছি, যেখানে ধানের শীষ প্রার্থী অধ্যাপক জয়নুল আবেদিন ভিপি, তিনি পেয়েছেন 58,001টি ভোট। এছাড়াও 11 দলীয় যে প্রার্থী রয়েছে
জামাত সমর্থিত এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনি 31,983টি ভোট পেয়েছেন। এবং ফেনী 3 আসনের কথা যদি বলি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে যে তথ্য রয়েছে, 56টি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের কাছে ইতিমধ্যেই রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল আওয়াল মিন্টু, তিনি ধানের শীষ প্রতীকে 54,278টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, যিনি দাঁড়িপাল্লায় 38,326টি ভোট পেয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেলার রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে, এই কার্যালয়ে কিন্তু গণমাধ্যম কর্মীরা শেষ মুহূর্তের যে ভোটের যে ফলাফল, এই ফলাফল জানার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। আমাদেরকে এই সকল তথ্য নিশ্চিত করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেটি আসলে আমাদের একজন সহকর্মী সিনিয়র সাংবাদিক শহীদুল আলম ইমরান যেটি বলছিলেন যে এবারের ভোটের ফলাফলটা হয়তোবা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই ভোটের ফলাফলে আমরা দেখেছি যে দাঁড়িপাল্লা অর্থাৎ জামায়াতে ইসলামের যে ভোট, সেই ভোট কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি একটু আবারও ফিরে যাব, আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন শহীদুল আলম ইমরান। আমাদেরকে জানাবেন যে এখনকার যে পরিস্থিতির বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সচরাচর আসলে আমরা এটি দেখি না ফেনীর রাজনীতিতে। আমরা ফেনীকে সবসময় আলোচনায় বা গণমাধ্যমের শিরোনামে দেখে আসছি ফেনী পরিচিত ফেনী স্টাইল নামের নির্বাচন হিসেবে। আপনি নিশ্চয়ই জানবেন যে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে আসলে পরিচিত যে ভোট কেন্দ্র দখল করে সবকিছুকে আসলে নিজেদের নিয়ন্ত্রণ করে ফেনী স্টাইল, সেই ফেনী স্টাইল থেকে আজকের যে নির্বাচন অনেকটাই আসলে ব্যবধান, রাত দিনের মতো তফাৎ বলতে পারেন। এই পরিবর্তনের কারণ আসলে কি মনে হয় আপনার? আসলে এটা একটা ভালো আপনি কি বলে বিষয় উল্লেখ করেছেন, যেটা হলো আমরা আসলে অপবাদটা অনেক দিন পর্যন্ত কাঁধে নিয়ে ঘুরতেছিলাম। ফেনী স্টাইল এরকম ভোটের আগে ভোট হওয়া, তারপরে কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে গ্রহণ না করা। তবে এবার মনে হয় যে 3টা আসনে মানে বিষয় উল্লেখ করার মতো কোনো এমন ঘটনা ঘটেনি যেটা নিয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে। মানুষের যে উৎসব মুখর পরিবেশ, যে ভোর 7:30, এবারে প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রতিবারে 8টা থেকে সকাল ভোট গ্রহণ শুরু হতো, এবার কিন্তু 7:30 থেকে 1 ঘন্টা বাড়ানোর কারণে 4:30 পর্যন্ত। 7:30টায় আমার যে কেন্দ্রে আমি দেখেছি সেটা হলো 7:30 যাওয়ার পর আমি 100 লোকের পিছনে লাইনে দাঁড়াতে হয়েছে। তাহলে মানুষের মধ্যে যে উৎসব, যে এটা হলো অনেক কারণে, যে দীর্ঘ 16 বছর অনেকে ভোট দিতে পারেন নাই, আবার তরুণ ভোটার বেড়েছে, তারা ভোট দিয়েছেন। তবে নারীদের যে উপস্থিতি, এটা আসলে লক্ষণীয় মানুষের। এর পাশাপাশি আসলে পার্সেন্টেজের হিসাব যদি করি, একটু যুক্ত করি আপনার সঙ্গে, যে পার্সেন্টেজের হিসেবে কিন্তু আমরা দেখেছি যে সেটি আসলে 50 বা 55% উপরে কিন্তু খুব কম। আমরা যেগুলো সার্ভে করেছি, আমরা জেলার যে প্রত্যেকটি আসনে আমরা ঘুরে বেরিয়েছি, তথ্য নিয়েছি, আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল নিয়েছি। এই ক্ষেত্রে আসলে পার্সেন্টেজটা কি আপনার কাছে কেমন মনে হয়, বা এই পার্সেন্টেজকে আরো বাড়তো, বা ভোটারদের উপস্থিতি? হ্যাঁ, আসলে কিছু লোকের কাছে তো শঙ্কা থাকে, আর যারা বাস্তবে আওয়ামী লীগ সমর্থন করে বা নেতা আছে, তাদের পরিবারের কিছু কিছু হয়তো মানুষ ভোট কেন্দ্রে আসেননি। আসলে 80%ও হয়ে যেতে পারতো। আমার দেখা মতো আমি কয়েকটা কেন্দ্র ঘুরেছি, সেখানে 86% ভোটও কাস্ট হয়েছে। আমার জানা মতো একটা কেন্দ্রে আছে যেখানে একজন নারী একজন পুরুষ ব্যতীত, আর যারা প্রবাসী থাকে তারা ব্যতীত সব ভোটার ভোট দিয়েছে। সেটা হলো আমার দেখা একটা কেন্দ্রে। তো সেক্ষেত্রে আসলে এটা যে মানুষের মধ্যে যে আসছে, যদি আগামীতে স্থানীয় নির্বাচনের জন্য এটা একটা ভালো বার্তা, যে স্থানীয় নির্বাচনে আরও মানুষ আগ্রহী হবে। এবং এই নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা, জামায়াতে ইসলামের যেভাবে ভোট বাড়ছে বা প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে, স্থানীয় নির্বাচনগুলো যে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটি আসলে বুঝাই যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আজকে আমার কাছে খুব উপলব্ধি আমরা করেছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একজনের প্রতি একজনের যে কি বলে সম্মান ভোট, একজনের প্রতি একজনের যে কমিটমেন্ট, বা বিভিন্ন কেন্দ্রে যে অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে নির্বাচন এজেন্টরা ছিলেন, এরা যাদের মধ্যে যে সম্পর্কটুকু ছিল, সবার মধ্যে যে একটা ভালো বোঝাপড়া ছিল, যে না আমরা যাই করি এখানে ভোট হবে, যিনি নির্বাচিত হোক আমাদের মধ্যে যেন সম্পর্ক নষ্ট হয়। এই পরিবেশটা যদি থাকে আগামীতে, আমি মনে করি স্থানীয় নির্বাচনে বড় ধরনের একটা আরও উৎসব হবে। মানুষের যে আমরা যে ফেনী স্টাইল, এই অপবাদ থেকে আমরা বের হতে পারবো। এই অপবাদ থেকে আসলে ধন্যবাদ জানাতে চাই আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। এই অপবাদ থেকে আসলে আমরা কতটুকু বের হতে পারবো, সেটি আসলে সামনের যেই
নির্বাচন রয়েছে, স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে আসলে দেখা যাবে ফেনীর স্টাইল থেকে আসলে বেরিয়ে এসে আজকে অনেকটাই চমক দেখিয়েছেন ফেনীর মানুষ তথা ফেনীবাসী আসলে দেখেছে যে একটি তুলনামূলক যেভাবে আসলে আমরা বিগত সময়ের যে নির্বাচনগুলো, বিগত সময়ের যে একদম 96 থেকে শুরু করে আজকে 2026 পর্যন্ত, তাহলে কিন্তু এমন শান্তিপূর্ণ নির্বাচন ফেনীর মানুষ বলছে যে এমন নির্বাচন আসলে এর আগে ফেনীর মানুষ দেখেনি। সেক্ষেত্রে আসলে এবারের নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরা বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখেছি। আমরা কিছুক্ষণ আগে আসলে আমরা কথা বলছিলাম এখানকার ফেনী 2 সদর আসনের যিনি বিএনপির প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনীতে প্রথম জামায়াতের যিনি প্রার্থী ছিলেন অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, যিনি আসলে পরবর্তীতে 11 দলীয় জোটের কারণে জামাতকে এবি পার্টিকে সমর্থন দেয়, তারা দুজনেই আসলে এখানে কুশল বিনিময় করছিলেন, একে অপরের সঙ্গে কথা বলছিলেন। অর্থাৎ ফেনী স্টাইল থেকে অনেকটাই মুক্ত হতে পারার দিকেই আসলে এগিয়ে যাচ্ছে ফেনী, এমনটাই মনে করছেন আসলে এখানকার সাধারণ ভোটাররা। এবং এই সাধারণ ভোটারদের মধ্যে আমরা এটিও লক্ষ্য করেছি প্রত্যেকটি দল, সেটি জামায়াতে ইসলামী এবং বিএনপি সহ যারা রয়েছেন, তারা কিন্তু আওয়ামী লীগের যে ভোট রয়েছেন সেই ভোটগুলো পাওয়ার জন্য প্রচারণায় কিন্তু কোনো ধরনের কমতি রাখেননি। অর্থাৎ যারা নির্দোষ আওয়ামী লীগের কর্মীরা ছিল বা কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই সংগঠনটির সাথে অতীতে যুক্ত ছিলেন কিন্তু কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, কোনো অপরাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের কাছে আসলে ভোট চাইতে কোনো ধরনের কার্পণ্য করেনি কিন্তু ফেনীর প্রত্যেকটি দলের প্রার্থীরা। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনীর যে 3টি আসন, এই আসন থেকে নির্বাচনী ফলাফল এবং ভোটের মাঠের সর্বশেষ এই ছিল।